দুর্ভাগ্যজনকভাবে ভারত এ পর্যন্ত সৎ প্রতিবেশীর কোনো প্রমাণ রাখতে পারেনি। তা আমরা তাদেরকে যখন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই, তখন সীমান্তে তারা কিন্তু গুলি করে আমার মানুষকে মারে। তো এটা কিন্তু একমাত্র বলতে পারেন এখন গাজার মানে ফিলিস্তিন আর ইসরায়েলের বর্ডার ছাড়া পৃথিবীর অন্য কোনো সীমান্ত এত কিন্তু প্রাণঘাতী অবস্থায় কিন্তু নেই। তো সেজন্য আমি বলবো যে আমরা আমাদের স্বাধীনতার ব্যাপারে আমরা আপোষহীন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমরা আপোষহীন, আমাদের জাতীয় মর্যাদার প্রশ্নে আমরা আপোষহীন। কিন্তু আমরা ভারতের সাথে যেটা বললাম, সমমর্যাদার ভিত্তিতে আমরা বন্ধুত্বের পরিবেশে আমরা আমাদের দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করে আমরা আমাদের বন্ধুত্বকে একটা ন্যায্যতার ভিত্তিতে এটাকে আমরা কিন্তু ভবিষ্যতে নিয়ে যেতে চাই। জামাত নেতা তাহের সাহেব বলেছেন 50 লক্ষ তরুণ যুবক প্রস্তুত রয়েছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এটা নিয়ে রাজনৈতিক পাড়ায় বেশ তোলপাড়। আপনার প্রতিক্রিয়া কি? আপনাকে ধন্যবাদ। আমি আসলে জামাত নেতা তাহের সাহেবের বক্তব্য আমার এখনো শোনার সুযোগ হয়নি। তা আপনি যেটুকু বললেন সেখানে হয়তো আমি আমার প্রাথমিক প্রতিক্রিয়া হিসাবে যেটা বলতে চাই, আমি জানি না বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করেছে, সেটা আমার জানা নেই। অথবা ভারতও কি বাংলাদেশের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করেছে, এই তথ্য কিন্তু আমার কাছে নাই। তবে এই তথ্য আমার কাছে আছে, ভারতের শাসক শ্রেণী, ভারতের যারা সাউথ ব্লক বলে যারা পরিচিত, ভারতের নীতি নির্ধারকরা, তারা যে আমাদের অসাধারণ গণজাগরণ গণঅভ্যুত্থানকে তারা যে মেনে নেয়নি সেটা আমরা জানি। এবং তারা যে গত 12-14 মাস ধরে নানাভাবে আমাদের অভ্যুত্থানকে ব্যর্থ করবার যে বহুমাত্রিক তৎপরতা অব্যাহত আছে, সেটা কম বেশি আমাদের জানা। এবং আমাদের অভ্যুত্থান বা এই জাগরণ, এটা তো সত্য যে এটা ভারতের বাংলাদেশ নীতির যে একটা বড় পরাজয় ঘটেছে, সেটা অত্যন্ত স্পষ্ট। আমি মনে করি ভারতের প্রশ্নে আমাদের অন্তর্বর্তী সরকার, তারা মোটামুটি এটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে তারা একটা বক্তব্য তারা মোটামুটি দিয়ে আসছেন, এটা সত্য। কিন্তু আমরা আশা করেছিলাম যে ভারত তারা আওয়ামী লীগের দীর্ঘ 15-16 বছরে তারা যে একটা একঝুড়িতে সমস্ত ডিম রাখতে যে তারা যে কৌশল নিয়েছিলেন, সেটা যে ব্যর্থ হয়েছে এটা তার উপলব্ধির মধ্যে নেবেন। একটা দলকে কাছে টানতে যেয়ে, একটা দলের উপরে বাজি ধরতে যেয়ে গোটা বাংলাদেশ, তার 18 কোটি মানুষ, তারা যে তার বিরুদ্ধে তারা যে অবস্থান নিয়েছেন, এই উপলব্ধিটা অভ্যুত্থানের পরপরই ভারতের নীতি নির্ধারকদের হবে, এটা নিশ্চয়ই আমরা আশা করেছিলাম। দেখা যাচ্ছে যে 13-14 মাস পার হওয়ার পরেও এখনও ভারতের রাজনীতিক নীতি নির্ধারক বা শাসকদের এরকম কোনো উপলব্ধি এখনও দেখা যাচ্ছে না। এখনও আমরা দেখছি যে পুশিনের নাম করে যেভাবে আমাদের সীমান্তে একটা উস্কানি তৈরি করা হচ্ছে। তো ফলে এটা তার মানে মানুষ কত তারা ভেতরে ঢোকার ইচ্ছে গুরুত্বপূর্ণ, তারা আসলে একটা রাজনৈতিক বার্তা তারা দেবার চেষ্টা করছে বাংলাদেশের জনগণ বা সরকারকে। সেদিক থেকে আমাদের জন্য খুব অস্বস্তিকর। কিন্তু একই সাথে আমরা যেটা আমি বলেছি বিভিন্ন ক্ষেত্রে, আমরা তো ভারতের সাথে তো নিশ্চয়ই আমরা আসলে কোনো মানে তাহের সাহেব কেন যুদ্ধের কথা বললেন আমি জানি না, কিন্তু আমরা তো আমাদের এই বৃহৎ নিকটতর প্রতিবেশী, তার সাথে নিশ্চয়ই আমরা কোনো যুদ্ধের মতন কোনো সংঘাতে নিশ্চয়ই আমরা জড়াতে চাই না, এটা সত্য। আমরা মনে করি এই যুগে এরকম একটা যুদ্ধ নিশ্চয়ই কিন্তু আখেরে কোনো সমাধান নয়। আমি মনে করি যে প্রথমত কিন্তু এটা সত্য যে ভারতের যদি প্রয়োজন হলে জামাতের 50 লক্ষ কেন, 18 কোটি মানুষ বাস্তবে ঐক্যবদ্ধ হয়ে তার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এক বাক্যে কিন্তু সবাই দাঁড়িয়ে যাবে। রাজনৈতিক দিক থেকে আমাদের মধ্যে নানা প্রশ্নে বিতর্ক আছে, মতপার্থক্য আছে, মতদ্বৈততা আছে, কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নে, নিজেদের মর্যাদা রক্ষা করার প্রশ্নে আমি মনে করি 18 কোটি মানুষ আমরা কিন্তু ঐক্যবদ্ধ আমরা আছি। প্রয়োজন হলে সে মানুষ তার ঐক্যের ডাক যখন আসবে, মানুষ কিন্তু একসঙ্গে মানুষ কিন্তু ঐক্যবদ্ধভাবে মানুষ কিন্তু দাঁড়িয়ে যাবে। তো আমি মনে করি যে ভারতের সাথে আমাদের যে অমীমাংসিত সমস্যাগুলো আছে, আমি আগেও বলেছি এখনও বলতে চাই, প্রথমত ভারতকে এগুলো উপলব্ধির মধ্যে নেওয়া দরকার।
ভারত যেভাবে অতীতে আওয়ামী লীগ সরকারকে তারা ট্রিট করেছে, একটা দাসানক, একটা বশ্যতার নীতি যেভাবে তারা চেয়েছে, এবং আওয়ামী লীগ একটা দাসানক একটা নীতি, তারা একটা অনুগত পররাষ্ট্র নীতি করতে যেয়ে তারা যেভাবে বাংলাদেশের জন্য অমর্যাদাকর জায়গায় তারা নিয়ে গেছে, তো সে জায়গা নিশ্চয়ই ভবিষ্যৎ আর হবে না। আমরা ভারতের সাথে আমাদের পানি বলি, সীমান্ত সংঘাত বলি, বাণিজ্যিক ভারসাম্যহীনতা বলি, আমরা সমতা, ন্যায্যতা, সমমর্যাদার ভিত্তিতে আমরা যাবতীয় দ্বিপাক্ষিক সংকটের আমরা একটা যৌক্তিক ন্যায্য আমরা সমাধান দেখতে চাইব। আমি আশা করব বাংলাদেশের মানুষের যে ঐক্য, সে ঐক্যই বাস্তবে ভারতের নীতি নির্ধারকদেরকে এরকম জায়গায় নিতে বাধ্য করবে। তো আমি তো আমার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতে পর্যন্ত সৎ প্রতিবেশীর কোনো প্রমাণ রাখতে পারিনি। তা আমরা তাদেরকে যখন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই, তখন সীমান্তে তারা কিন্তু গুলি করে আমার মানুষকে মারে। তো এটা কিন্তু একমাত্র বলতে পারেন এখন গাজার মানে ফিলিস্তিন আর ইসরায়েলের বর্ডার ছাড়া পৃথিবীর অন্য কোনো সীমান্ত এত কিন্তু প্রাণঘাতী অবস্থায় কিন্তু নেই। তো সেজন্য আমি বলবো যে আমরা আমাদের স্বাধীনতার ব্যাপারে আমরা আপোষহীন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমরা আপোষহীন, আমাদের জাতীয় মর্যাদার প্রশ্নে আমরা আপোষহীন। কিন্তু আমরা ভারতের সাথে যেটা বললাম, সমমর্যাদার ভিত্তিতে আমরা বন্ধুত্বের পরিবেশে আমরা আমাদের দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করে আমরা আমাদের বন্ধুত্বকে একটা ন্যায্যতার ভিত্তিতে এটাকে আমরা কিন্তু ভবিষ্যতে নিয়ে যেতে চাই। ঢাবি প্রশাসন নীলক্ষেত কাণ্ডের যে ব্যালট পেপার পাওয়া গিয়েছিল সেটার প্রতি উত্তর দিয়েছে। ছাত্রদের অভিযোগ সেখানে কেন পাওয়া গেল এবং টোটাল স্পষ্ট করার জন্য তারা দাবি জানিয়েছে। ভিসি স্যার তিনি স্বীকার করেছেন সেখানে ব্যালট পেপার তারাই ছাপতে দিয়েছে। এ বিষয়ে আপনি কি? প্রথমত পুরো ব্যাপারটা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। প্রথমত ব্যাপারটাকে অনেকেই খুব গুরুত্ব দেয়নি। একটা বিশেষ গণমাধ্যম যখন এটাকে তথ্য উপাত্ত সহ তারা যখন টেলিভিশনে যখন হাজির করেছেন, তখন এটা সবার কানে নতুন করে এবার আবার কিন্তু পানি গেছে। এরপরে অনেকে এটা নিয়ে তদন্ত করছেন, আলোচনা করছেন। গোটা প্রশ্নে এখনো বড় রহস্য কিন্তু রয়ে গেছে। ছাত্রদের নানা অংশের তারা কিন্তু নির্বাচনের দিনে অসংখ্য অভিযোগ কিন্তু উত্থাপিত হয়েছে। নির্বাচনের পর থেকে এ পর্যন্ত নানা প্রশ্ন কিন্তু এটা কিন্তু সামনে এসছে। আর এই টেলিভিশনে এটার এই সংবাদ প্রকাশ হওয়ার পরে ঢাবি প্রশাসন তারা যে ব্যাখ্যা দিয়েছেন, এটা তাদের ব্যাখ্যা। কিন্তু এটাতে আমার মনে হয় যে ছাত্রছাত্রীরা তাদের প্রশ্নের উত্তর পেলেও সম্ভবত এটা জোর দিয়ে বলার কোনো সুযোগ নেই। আমার মনে হয় যে এরপরও নানা প্রশ্ন আছে, সংশয় আছে। গোটা ব্যাপারটা আমার মনে হয় একটা এটাকে বলতে পারেন, অর্থাৎ রাজনৈতিক প্রভাবের বাইরে যে, প্রশাসনিক হস্তক্ষেপের বাইরে যে আমার মনে হয় যতগুলো প্রশ্ন আছে, আপত্তি আছে, যতগুলো কারচুপি বলি, অনিয়ম বলি, দুর্নীতি বলি, যত প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে, এর সামগ্রিক একটা তদন্ত করে প্রকৃত তথ্যটা উদ্ঘাটন হওয়া দরকার, যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো তৎপরতার যাতে আমাদেরকে মুখোমুখি হতে না হয়। কেউ কেউ বলছে আদালতের মাধ্যমে সমাধান খোঁজা উচিত, আপনি কি মনে করেন? না, আমি আদালতের মাধ্যমে যেটা বলতে চাই, বরঞ্চ এ ব্যাপারে একটা যেটা বললাম, একটা রাজনৈতিক প্রশাসনিক হস্তক্ষেপের বাইরে আমার মনে হয় এমন একটা তদন্ত কমিটি করা উচিত, যে তদন্ত কমিটি স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করতে পারবে, যে তদন্ত কমিটি সকল পক্ষকে তারা বিবেচনায় নিয়ে প্রকৃত তথ্য তারা অনুসন্ধান করবেন এবং পুরো ব্যাপারটা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা জনগণের কাছে তারা হাজির করবেন। এটা ছাড়া আমার মনে হয় কোনো আংশিক তদন্ত, কোনো এক পক্ষের কোনো বক্তব্য দিয়ে আমরা সম্ভবত এটা নিয়ে মীমাংসা করতে পারবো না, এবং তাহলে এই নির্বাচন ফলাফল কিন্তু প্রশ্নবিদ্ধ হতেই কিন্তু থাকবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে।
সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।